তরফদার বললেন, মিস্টার কেলারম্যান, দ্য ওয়ান্ডার কিড ইজ পার্ট অফ মাই ম্যাজিক শো। তার আমাকে ছেড়ে কোথাও যাওয়ার প্রশ্নই উঠতে পারে না। সামনে আমার দক্ষিণ ভারত ট্যুর আছে, ম্যাড্রাস দিয়ে শুরু। সেখানে এই ছেলের খবর পৌঁছে গেছে এবং তারা উদগ্রীব হয়ে আছে এর অদ্ভুত ক্ষমতা দেখার জন্য। ভেরি সরি মিস্টার কেলারম্যান, আমি আপনার অনুরোধ রাখতে পারলাম না। কেলারম্যানের মুখ লাল হয়ে গেছে, তাও তিনি ধরা গলায় অনুরোধ করলেন, ছেলেটিকে একবার দেখা চায়, আর সেই সঙ্গে যদি তার ক্ষমতার। তাতে অসুবিধা নেই, বললেন তরফদার। তারপর চাকরকে দিয়ে নয়নকে ডেকে পাঠালেন। নয়ন এসে তরফদারের সোফার হাতলে কনুই রেখে দাঁড়ালো। দিনের বেলা তাকে এত কাছ থেকে দেখে অদ্ভুত লাগছিল। এমন একটা ক্ষমতা যে ওর মধ্যে আছে সেটা দেখে বোঝার কোনো উপায় নেই। যদিও চাউনিতে বুদ্ধির ছাপ স্পষ্ট। কেলারম্যান অবাক হয়ে কিছুক্ষণ নয়নের দিকে চেয়ে রইলেন। তারপর মৃদু স্বরে নয়নের দিক থেকে চোখ না সরিয়ে বললেন, ওকে আমার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার বলে দিতে পারে? তরফদার বাংলায় নয়নকে প্রশ্নটা করতে সে বলল, কোন ব্যাংক? ওর তো 3টে ব্যাংকে টাকা আছে। কেলারম্যানের মুখ থেকে লাল ভাবটা চলে গিয়ে একটা ফ্যাকাশে ভাব দেখা দিল। সে ঢোক গিলে আগের মতোই ধরা গলায় মার্কিনী নাকি উচ্চারণে বলল, সিটি ব্যাংক অফ নিউ ইয়র্ক। নয়ন গড় গড় করে বলে দিল, 1218-74। জিসাস ক্রাইস্ট! কেলারম্যানের চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে। I am offering you $20,000 right now. তরফদারের দিকে ফিরে বললেন কেলারম্যান, তোমার ম্যাজিক শো থেকে ও কোনো দিন এত রোজগার করতে পারবে? এ তো সবে শুরু মিস্টার কেলারম্যান, বললেন তরফদার। এখনো ভারতবর্ষের কত শহর পড়ে আছে, তারপর সারা পৃথিবীর বড় বড় শহর। ম্যাজিক দেখতে ছেলে বুড়ো সকলেই ভালোবাসে। আর এই ছেলেটি যে ম্যাজিক দেখায় তার নমুনা তো দেখলেন আপনি। এর কোনো তুলনা আছে কি? 20,000 কেন, তারও ঢের বেশি যে এ ছেলে আমার শো থেকে আনবে না সেটা কেউ জোর দিয়ে বলতে পারে? ওর বাবা আছেন? জিজ্ঞেস করলেন কেলারম্যান। ধরে নিন এখন আমি ওর বাবা। এর মধ্যে লালমোহন বাবু হঠাৎ বলে উঠলেন, স্যার, ইন আওয়ার ফিলোসফি ত্যাগ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ভোগ। কথাটা বসাক কেলারম্যানকে অনুবাদ করে বুঝিয়ে দিয়ে দাঁড়িয়ে উঠে বললেন, মিস্টার তরফদার, আপনি কিন্তু একটা সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার করছেন না। এমন সুযোগ আপনি আর পাবেন না, ভেবে দেখুন। বুঝতে পারলাম ভদ্রলোক যদি নয়নকে কেলারম্যানের হাতে তুলে দিতে পারেন তাহলে তার নিজেরও নির্ঘাত মোটারকম প্রাপ্তি আছে। আমার ভাবা হয়ে গেছে, সহজভাবে বললেন তরফদার। অগত্যা কেলারম্যানও উঠে দাঁড়ালেন। বসাক এবার পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বার করে তরফদারকে দিয়ে বললেন, এতে আমার নাম, ঠিকানা, ফোন নম্বর সবই আছে। যদি মাইন্ড চেঞ্জ করেন তো আমার সঙ্গে যোগাযোগ করবেন। 2 ভদ্রলোককে দরজা অবধি পৌঁছে দিলেন তরফদার। বসাক ঘুঘু লোক, তরফদার ফেরার পরে বলল ফেলুদা, নইলে মার্কিন ইম্প্রেসারিও এজেন্ট সে হতে পারে না। পয়সার দিক দিয়েও সলিড, হয়তো কেলারম্যানের দৌলতেই। দামি ফরাসি আফটার সেভ লোশন মেখে এসেছে, যদিও থুতনি নিচে এক চিলতে সেভিং সোপ এখনো লেগে আছে। বোঝাই যাচ্ছে ঘুম ভাঙে দেরিতে, তাই 9টায় অ্যাপয়েন্টমেন্ট রাখতে তাড়াহুড়ো করতে হয়েছে। একজনকে তো বিদায় করা গেল, বললেন তরফদার। এবার দ্বিতীয় ব্যক্তির জন্য অপেক্ষা। পাংচুয়াল হলে তো আর 2-3 মিনিটের মধ্যেই আসা উচিত। 2-3 মিনিট অপেক্ষা করতে হলো না। নয়নকে ফেরত পাঠিয়ে দেবার সঙ্গে সঙ্গেই চাকরকে যেতে হলো সদর দরজায়। সে ফিরে এলো সঙ্গে একটা কালো স্যুট পরা ভদ্রলোককে নিয়ে। তরফদার উঠে দাঁড়িয়ে বললেন, গুড মর্নিং। আপনার নামটা টেলিফোনে ঠিক ধরতে পারিনি, আপনি যদি।
তেওয়ারি, সোফায় বসে বললেন ভদ্রলোক। দেবকীনন্দন তেওয়ারি, TH সিন্ডিকেটের নাম শুনেছেন? তরফদার, জটায়ু দুজনেই চুপ দেখে ফেলুদাকেই মুখ খুলতে হলো। আপনাদের ইম্পোর্ট এক্সপোর্টের কারবার কি? পলক স্ট্রিটে অফিস? ইয়েস স্যার। ভদ্রলোক ফেলুদার দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে দেখছিলেন বলে তরফদার আমাদের বিষয় ওকে বলে দিলেন। এরা হলেন আমার বিশিষ্ট 3 জন বন্ধু। আশা করি এদের সামনে কথা বলতে আপনার কোনো আপত্তি হবে না। নো নো, তবে কথা মানে শুধু একটি প্রশ্ন। ওই ছেলেটিকে যদি একবার আমার সামনে উপস্থিত করেন তাহলে আমি তাকে কেবলমাত্র একটি প্রশ্ন করব। জবাব পেলে আমার অশেষ উপকার হবে আর আমার কাজও শেষ হবে। নয়নকে আবার আনতে হলো। তরফদার নয়নের পিঠে হাত রেখে তেওয়ারির দিকে দেখিয়ে বললেন, ইনি তোমাকে একটা কথা জিজ্ঞেস করবেন, দেখো তার উত্তর দিতে পারো কি না। তারপর তেওয়ারির দিকে ফিরে বললেন, আপনার প্রশ্নের উত্তর সংখ্যায় হবে তো? অন্য কোনো প্রশ্নের উত্তর কিন্তু এ দিতে পারবে না। আই নো, আমি জেনে শুনেই এসেছি। তারপর লালমোহন বাবুর ভাষায় নয়নের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করে ভদ্রলোক বললেন, আমার সিন্দুকের কম্বিনেশনটা কি সেটা বলতে পারো? নয়ন ফ্যাল করে ভদ্রলোকের দিকে চেয়ে আছে দেখে ফেলুদা বলল, শোনো জ্যোতিষ্ক, কম্বিনেশন জিনিসটা কি সেটা বোধ হয় তুমি জানো না। আমি বুঝিয়ে দিচ্ছি। একরকম সিন্দুক হয় যাতে তালা চাবি থাকে না, তার বদলে ডালার এক পাশে একটা চাকতি থাকে যেটাকে ঘোরানো হয়। এই চাকতির গায়ে একটা তীর আঁকা থাকে আর চাকতিটা ঘিরে সিন্দুকের গায়ে 1 থেকে 0 অবধি নম্বর লেখা থাকে। কম্বিনেশন হলো সিন্দুক খোলার একটা বিশেষ নম্বর। চাকতিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পরপর সেই নম্বরের পাশে তীরটা আনলে শেষ নম্বরে পৌঁছাতেই ঘরাত করে সিন্দুক খুলে যায়। বুঝেছ? বুঝেছি। এখানে জটায়ু দুম করে একটা বেশ লাগসই প্রশ্ন করলেন তেওয়ারিকে, আপনার নিজের সিন্দুকের কম্বিনেশন আপনি নিজেই জানেন না? 23 বছর ধরে জেনে এসেছি, অপেক্ষার ভঙ্গিতে মাথা নেড়ে বললেন তেওয়ারি। স্বভাবতই মুখস্থ ছিল। হাজার বার সেই সিন্দুক খুলেছি তার কি হিসেব আছে? কিন্তু বয়স যেই 50 পেরিয়েছে অমনি স্মৃতিশক্তি দুর্বল হতে শুরু করেছে। আর 4 দিন থেকে নম্বরটা কিছুতেই মনে পড়ছে না। একটা ডায়েরিতে লেখা ছিল, বহু পুরনো ডায়েরি, সেটা যে কোথায় গেছে জানি না। আপনি হয়রান হয়ে শেষে এই ছেলের খবর পেয়ে মিস্টার তরফদারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করি। আপনি কি আর কাউকে কোনোদিন নম্বরটা বলেননি? আবার প্রশ্ন করলেন জটায়ু। ফেলুদার দিকে আর চোখে চেয়ে তার ঠোঁটের কোণে হাসি দেখে বুঝলাম সে জটায়ুকে তারিফ করছে। তেওয়ারি বললেন, আমার ধারণা আমার পার্টনারকে বলেছিলাম, বহুকাল আগে অবশ্য, কিন্তু সে অস্বীকার করছে। হয়তো এও আমার মতো স্মৃতিভ্রম। কম্বিনেশন তো আর 5 জনকে বলে বেড়াবার জিনিস নয়। আর এই সিন্দুক হলো আমার পার্সোনাল সিন্দুক। আমার যে টাকা ব্যাংকে নেই তা সবই এই সিন্দুকে আছে। অথচ তেওয়ারির দৃষ্টি সোফার পাশে দাঁড়ানো নয়নের দিকে ঘুরল। সঙ্গে সঙ্গে নয়ন বলল, 64389661। রাইট, উল্লাসে চেঁচিয়ে উঠলেন তেওয়ারি। আর সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা ছোট্ট নোটবুক বার করে ডট পেন দিয়ে তাতে নম্বরটা লিখে নিলেন। আপনার সিন্দুকে কত টাকা আছে সেটা আপনি জানেন? প্রশ্ন করলেন তরফদার। এক্সাক্ট অ্যামাউন্টটা জানি না, বললেন তিওয়ারি, তবে যতদূর মনে হয় 1,04,000 তো হবেই। এ কিন্তু বলে দিতে পারে, নয়নের দিকে দেখিয়ে বললেন তরফদার। আপনি জানতে চান? তা কৌতূহল তো হয়ই। তেওয়ারির ঠোঁটের কোণে হাসি আর চোখে জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে নয়নের দিকে চাইলেন। টাকা পয়সা কিচ্ছু নেই, বলল নয়ন। হোয়াট? তেওয়ারি সোফা থেকে প্রায় 3 ইঞ্চি লাফিয়ে উঠলেন।
তারপর উত্তেজনা সামলে নিয়ে মুখে একটা বিরক্ত ভাব এনে বললেন, বোঝাই যাচ্ছে এই বালক সব ব্যাপারে রিয়ালেবল নয়। এনিওয়ে, কম্বিনেশনটাই ভুল নেই, ওটা জানতে পেরে সত্যিই আমার উপকার হয়েছে। তেওয়ারি দাঁড়িয়ে উঠে পকেটে হাত ঢুকিয়ে একটা গোলাপি কাগজে মোড়া সরু লম্বা প্যাকেট বার করে নয়নের হাতে দিয়ে বলল, দিস ইজ ফর ইউ মাই বয়। তেওয়ারিকে দরজা অবধি এগিয়ে দিয়ে তরফদারে ফিরে আসতে ফেলুদা নয়নকে বলল, ওটা খুলে দেখতো, ওতে কি আছে। প্যাকেট খুলতে বেরোলো একটা ছোটদের রিস্ট ওয়াচ। বাহ, বললেন জটায়ু, এটা পড়ে ফেলো নয়ন, পড়ে ফেলো, এটা পড়ে ফেলো নয়ন ভাই, পড়ে ফেলো। নয়ন ঘড়িটা হাতে পড়ে নিয়ে নিজের ঘরে চলে গেল। সিন্দুক খুলে তেওয়ারি সাহেবের প্রাণ ওষ্ঠাগত হবে, বলল ফেলুদা। সিন্ধুকে যদি সত্যিই কিছু থেকে না থাকে, বললেন জটায়ু, তাহলে তেওয়ারি নিশ্চয়ই ওর পার্টনারকেই সন্দেহ করবেন। ফেলুদা যেন মন থেকে ব্যাপারটাকে ছেড়ে ফেলে দিয়ে অন্য প্রসঙ্গে চলে গেল। তরফদারের দিকে ফিরে বলল, তোমরা যে দক্ষিণ ভারত সফরে যাচ্ছ, সেটা কিসে যাবে, ট্রেনে না প্লেনে? ট্রেনে অবশ্যই, সঙ্গে এত লটবহর, ট্রেন ছাড়া উপায় কি? নয়নকে সামলাবার কি ব্যবস্থা করছো? ট্রেনে তো আমি সঙ্গে থাকবো, কিছু হবে বলে মনে হয় না। ওখানে পৌঁছে আমি ছাড়াও একজন আছে যে ওকে সব সময় চোখে চোখে রাখবে, সে হলো আমার ম্যানেজার শঙ্কর। কথা হয়তো আরও চলতো, কিন্তু ঠিক এই সময়ে চাকর একটি প্যান্ট কোট টাই পরা ভদ্রলোক এনে হাজির করলেন। বুঝলাম ইনি নাম্বার 3। গুড মর্নিং, I made an appointment with মিস্টার, বললেন তরফদার। মাই নেম ইজ তরফদার। I say, my name is Hodgson, Henry Hodgson. প্লিজ সিট ডাউন। তরফদারও উঠে দাঁড়িয়েছিলেন। এবার দুজনেই একসঙ্গে বসলেন। হডসনের গায়ের যা রং, তাকে সাহেব বলা মুশকিল, তাও ইংরেজি ছাড়া গতি নেই। এরা কারা, প্রশ্ন করতে পারো কি? পরপর আমাদের তিনজনের দিকে চেয়ে প্রশ্ন করলেন হডসন। আমার খুব কাছের লোক, আপনি এদের সামনে স্বচ্ছন্দে কথা বলতে পারেন। ভদ্রলোকের মেজাজ যে তিরিক্ষি, সেটা তার পার্মানেন্টলি কুঁচকে থাকা ভুরু থেকে বেশ বোঝা যাচ্ছিল। আমার এক পরিচিত বাঙালি ভদ্রলোক লাস্ট সানডে তোমার ম্যাজিক শো দেখেছিল। সে একটি ছেলের আশ্চর্য ক্ষমতার কথা বলে। আমি অবশ্যই তার কথা বিশ্বাস করিনি। আমি ঈশ্বর মানি না, তাই অলৌকিক শক্তিতেও আমার বিশ্বাস নেই। ইফ ইউ ব্রিং দ্যাট বয় হিয়ার, আমি ওর সঙ্গে কয়েকটা কথা বলতে চাই। তরফদার যেন অনিচ্ছা সত্ত্বেও চাকরকে ডেকে পাঠালেন। নারায়ণ, আরেকবার যাও তো, খোকাবাবুকে ডেকে আনো। নয়ন মিনিট খানেকের মধ্যে হাজির। সো দিস ইজ দ্য বয়। হডসন নয়নের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, আমাদের এখানে ঘর দৌড় হয়, তুমি জানো? তরফদার সেটা বাংলা করে নয়নকে বললেন। জানি, পরিষ্কার গলায় বলল নয়ন। গত শনিবার রেস ছিল, বলল হডসন। 3 নম্বর রেসে কত নম্বর ঘোড়া জিতেছিল বলতে পারো? এটাও অনুবাদ হলো নয়নের জন্য। 5। এক মুহূর্ত না ভেবে বলে দিল নয়ন। এক জবাবেই কেল্লা ফতে। সোফা থেকে উঠে প্যান্টের 2 পকেটে হাত ঢুকিয়ে ভেরি স্ট্রেঞ্জ বলে এপাশ ওপাশ পায়চারি করতে লাগলেন হডসন সাহেব। তারপর হঠাৎ থেমে তরফদারের দিকে সোজা দৃষ্টি দিয়ে বললেন, অল আই ওয়ান্ট ইজ দিস, আমি সপ্তাহে একবার করে এখানে এসে এর কাছ থেকে জেনে যাব সামনের শনিবার কোন রেসে কত নম্বর ঘোড়া জিতবে। সোজা কথায় বলছি, রেস আমার নেশা। অনেক টাকা খুঁড়িয়েছি, তাও নেশা যায়নি।
কিন্তু আর হারলে দেনার দায়ে আমাকে জেলে পড়বে। তাই এবার থেকে শিওর হয়ে ব্যাট করতে চাই। দিস বয় উইল হেল্প মি। হাউ ক্যান ইউ বি সো শিওর? ঠান্ডা গলায় জিজ্ঞেস করলেন তরফদার। হি মাস্ট। বাঁ হাতের তেলোর উপর ডান হাত দিয়ে পর পর 3টে ঘুষি মেরে বললেন হডসন সাহেব। নো, হি মাস্ট নট, দৃঢ় স্বরে বললেন তরফদার। অসাধু উদ্দেশ্যে কোনো রকমে ব্যবহার করা চলবে না এই বালকের ক্ষমতা। এ ব্যাপারে আমার কথার এক চুল নড়চড় হবে না। এবার হডসনের চেহারা হয়ে গেল ভিখিরির মতো। হাত দুটো জোর করে ভদ্রলোক কাতর সুরে বলেন, অন্তত আগামী রেসের উইনারের নামগুলো বলে দিক প্লিজ। নো হেল্প ফর গ্যাম্বলার্স, নো হেল্প ফর গ্যাম্বলার্স। আশ্চর্য শুদ্ধ ইংরেজিতে ঘন ঘন মাথা নেড়ে বললেন জটায়ু। হডসন সোফা থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন। তার মুখ বেগুনি। তোমাদের মতো এমন চ্যাঁটা আর মূর্খ লোক আমি কোথাও দেখিনি। ড্যাম ইট। তোমাদের মতো এমন ঢ্যাঁটা আর মূর্খ লোক আমি আর দেখিনি। ড্যাম ইট। কথাটা বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে হডসন গটগটিয়ে সদর দরজার দিকে চলে গেলেন। বিশ্রী লোক, হরিবল ম্যান, নাক কুচকে চাপা গলায় বললেন জটায়ু। তরফদার নয়নকে ঘরে পাঠিয়ে দিলেন। বিচিত্র সব অ্যাপয়েন্টমেন্ট, বলল ফেলুদা। হডসন অবশ্যই শুধু জুয়ারি নন, তিনি নেশাও করেন। আমি কাছে বসেছিলাম তাই গন্ধটা সহজেই পাচ্ছিলাম। একে তাপ্পি লাগাতে হয়েছে, কিন্তু নতুন কাপড়ের সঙ্গে পুরনো রং বা কোয়ালিটি কোনোটাই মেলেনি। তাছাড়া ভদ্রলোককে যে বাসে বা ট্রামে আসতে হয়েছে সেটাও ডান পায়ের কালো জুতোর ডগায় অন্য কারোর জুতোর আংশিক ছাপ দেখেই বোঝা যায়। এই জিনিস ট্যাক্সি বা মেট্রোতে হয় না। এগুলো অবশ্যই শুধু ফেলুদারই চোখে ধরা পড়েছে। বাইরে একটা গাড়ি থামার শব্দ পেয়ে আমরা আবার টান হয়ে বসলাম। নাম্বার 4, বলল ফেলুদা।